রাত তখন প্রায় 10টা বোধ হয়। গৃহস্থের বাড়ির মূল ফটক তখন বন্ধ হয়েছে। প্রবল বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি আর বজ্রপাত। প্রকৃতি যেন প্রচণ্ড আজ রেগে গেছে। সেই ওয়েদারে আবার লোডশেডিং। পুরো পাড়া অন্ধকার। আচমকা বাইরের মূল দরজায় ঠক ঠক শব্দ। কেউ যেন ডাকছে, কাকাবাবু, কাকাবাবু। গলার স্বর শুনে মনে হয় 27 কি 28-এর কোনো যুবক। বাড়ির চাকর নগেন হ্যারিকেনখানি নিয়ে দরজার সামনে জোরে চিৎকার করে বলতে থাকে, কে, কাকে চাই, আর নাম বলুন আপনার। দরজার ওপার থেকে চিৎকার করে বলতে থাকে, আগে আগে আমি কেশব, সেই মধুপুর থেকে আসছি। কাকাবাবু আমার বাবার বন্ধু হয়। নগেন প্রফুল্ল মহাশয়ের সম্মতিতে দরজা খোলেন এবং কেশবকে ভেতরে আসতে বলেন। বাড়ির ভেতরে যখন আসে তখন সকলে কেশবের দিকেই তাকিয়ে। পুরো ভিজে চাল হয়ে গেছে ছেলেটা। পরনে ধুতি আর হালকা ছাই রঙের কুর্তা। মাথার চুলগুলি থেকে জল গড়িয়ে তার কপালে বেয়ে নাক বরাবর গড়িয়ে পড়ছে। দাড়ি গোঁফ দেখে মনে হয় গত 1 মাস তা ছাটেনি। হাতে একটি বাক্স আর কিছু কাগজপত্র, আর ছিল অনেকগুলি বই। অবশ্য তা সবই ভিজে গিয়েছিল এই বৃষ্টিতে। হঠাৎ ভিজে গায়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাকাবাবুকে প্রণাম করলেন, কাকিমাকেও প্রণাম করলেন। কাকাবাবু বললেন, আমি তো ঠিক চিনতে পারলাম না বাবা, অবশ্য বয়স হয়েছে। কাকাবাবু, আমার বাবার নাম সতীশ, সতীশচন্দ্র অধিকারী। সেই গতকাল রাতে ফোনে বাবা বললেন আপনি একটি ঘর ঠিক করে দেবেন আমার জন্য। আসলে উচ্চ মাধ্যমিকে 90% নম্বর নিয়ে পাশ করেছিলাম। ইচ্ছে ছিল কলকাতার কলেজে পড়ার, কিন্তু তারপর বাবার সঙ্গে চাষবাসের কাজে লেগে যাওয়ায় আমার আর পড়া হয়নি। তাই বাবা ঠিক করেছেন আমি এখন যেন পড়াশোনাটা সম্পূর্ণ করি। তাই একটি ঘর ভাড়া যদি ঠিক করে দেন আমি উপকৃত হই। কাকাবাবু বললেন, ও হ্যাঁ, তুমি সতীশের ছেলে, দেখো কাণ্ড, আমি তো ভুলেই গেছি যে তোমার আজ আসার কথা আছে। কমলা শুনছো, আমার বন্ধু সতীশ, সেই যে মধুপুরে দুজনে একসঙ্গে পড়তাম। তারপর আমি চাকরি পেয়ে কলকাতায় চলে এলাম। সতীশ ওখানেই থাকে, ওদের চাষবাস আছে। কেশব দেখো, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। নগেন, শিগগিরই কেশবকে গেস্ট রুমে নিয়ে যাও আর ওকে পড়ার জন্য পোশাক দাও। ছেলেটা একেবারে ভিজে চান হয়ে গেছে। নগেন কেশবকে গেস্ট রুমের দিকে নিয়ে যেতে লাগলো। কেশব অত বড় বাড়ি দেখতে দেখতে লক্ষ্য করল একটি মেয়ে তার দিকেই মোটা মোটা চোখ করে অনেকটা বিরক্তির সঙ্গে তাকিয়ে রয়েছে। একটুখানি তাকিয়েই কেশব চোখ সরিয়ে নেয়। মনে মনে ভয় পায়, এমন করে তাকিয়ে আছে কেন। গেস্ট রুমে এসে নগেন কেশবকে পরার জন্য পোশাক দেয় এবং তাড়াতাড়ি বদলেও নিতে বলে। কেশব জিজ্ঞেস করে, আচ্ছা, আসার সময় একটি মেয়েকে দেখলাম, কে উনি? নগেন উত্তর দেয়, ও উনি তো মিলি দিদিমণি, বাবুর ছোট মেয়ে। এবার মিলি দিদিমণির 11 ক্লাস হলো। আচ্ছা, আপনি পোশাক বদলে নিন, আমি আসছি। পরদিন সকালবেলা
কেশব বলে, কাকাবাবু, আমার জন্য কোনো ঘর জোগাড় হলো কি? আসলে কম দামের মধ্যে যদি হয় তবে ভালো হয়। প্রফুল্লচন্দ্র হেসে বলেন, কোনো ঘর আমি ঠিক করিনি কেশব। তুমি আমার এখানেই থাকবে। তুমি আমার ছেলের মতো, আর আমার এত বড় ঘর কেউ থাকার নেই। এই দেখো, আমি আর তোমার কাকিমা আর আমার মিলিমা ছাড়া বাড়িতে থাকার মতো কেউ নেই। তুমি আমাদের সাথে থাকলে আমাদেরও ভালো লাগবে। না না কাকাবাবু, এটা হয় না। বাবা শুনলে রাগ করবেন যে। কেউ রাগ করবে না, সতীশকে বোঝানোর দায়িত্ব আমার। তুমি মন দিয়ে শুধু পড়াশুনো করো, পড়াশুনো করে চাকরির খোঁজ করো। তোমার নিজের বাড়ি মনে করেই তুমি এখানে থেকো। মিলি কিন্তু মনে মনে অসন্তুষ্ট হয়। এসব বাইরের লোক ঘরে থাকা মিলির একদম পছন্দ নয়। মিলির যে পছন্দ নয়, মিলি কিন্তু সেটা তার ব্যবহার দিয়ে কেশবকে বুঝিয়ে দেয়। মিলির ব্যবহারে মিলি তার বাবার কাছেও মাঝে মধ্যে বকা খায়। এমনি করে প্রায় 2 বছর কেটে যায়। মিলিও কেশবকে কেশব দা বলেই সম্বোধন করে। দুজনে বিকেলে ঘুরতে যাওয়া, মিলিকে মাঝে মধ্যে সাইকেল করে স্কুলে পৌঁছে দেওয়া, একসঙ্গে ছাদে বসে শরৎচন্দ্রের উপন্যাস নিয়ে আলোচনা করা, এর মধ্যে কেশব গ্রামে গেলে মিলি মনমরা হয়ে থাকত। কেন বুকের মধ্যে চাপা কষ্ট, কেমন অস্বস্তি, কেমন বিনিদ্র রাত কাটত তার। কিছুদিন পরে কেশব ফিরে এলে মিলি আবার যেন প্রাণ ফিরে পেত। মিলিও এখন কলেজ। কেশব পড়াশোনা শেষে একটি চাকরি জোগাড় করেছে। এখন থেকে কেশব তার অফিস থেকে দেওয়া ফ্ল্যাটে থাকবে বলেই কাকাবাবুকে জানিয়েছে। কেশব যাওয়ার আগে কাকাবাবু আর কাকিমাকে প্রণাম করে এবং তাদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে যায়। মিলি ইচ্ছে করেই কেশবের সামনে সেদিন আর আসেনি। কেশব চলে যাওয়ার পর মিলিও অসুখে পড়ে। ক্ষুধাহীনতা, নিদ্রাহীনতা, রাতের পর রাত লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা এবং লুকিয়ে তোলা তার সেই কেশবদার ছবি দেখেই তার রাত কেটে যায়। কেশবের প্রতি মিলির এই অনুভূতিটি ছিল শুধু মিলির একার। একদিন বিকালে হঠাৎ কেশব কাকাবাবুর কাছে আসে। মিলি জানতে পারে একদিন বিকেলে হঠাৎ কেশব কাকাবাবুর কাছে আসে। মিলি জানতে পেরে ছুটে আসে তার কাছে। কেশব যেন মিলিকে দেখেও না দেখার ভান করে। কেশবের হাতে ছিল একটি বিয়ের কার্ড। কেশব এসেছিল নেমন্তন্ন করতে তার বিয়ের। মিলি আরও ভেঙে পড়ে। বাড়ি থেকে মিলির বাবাও মিলির জন্য পাত্র দেখে এবং বিয়ে ঠিক করে। পরনে লাল বেনারসি, কপালে চন্দনের ফোঁটা, লাল টিপ, খোপায় গোলাপ, চোখে মোটা কাজল, নাকে নথ। মিলিকে লাগছিল পুরো লক্ষ্মী প্রতিমা। মিলির মন ছিল বিষাদে ভরা। হাতে ফোনটিতে বারবার কেশবের ছবিটি দেখছিল। বিষ খেয়ে জীবন বিসর্জন দেবে এমনও ভেবেছিল একবার। তবুও বাবা মার কথা ভেবে অপরিচিত কোনো মানুষের সঙ্গে সে সংসার করতে রাজি হয়েছে। তার মধ্যে অনুভূতি ছিল শুধু কেশবের জন্য।
বিষাদ ভরা মুখখানি পান পাতায় ঢাকা দিয়ে পিঁড়ির উপর চেপে মিলি প্রবেশ করে ছাদনা তলায়। সকলে যখন তাকে পান পাতা সরাতে বলে, মিলি মনে মনে চোখ বন্ধ করে একবার কেশবকে দেখে নেয়, কেশবকে আরও একবার দেখে নেয়। মনে মনে বলে, কেশবদা, ভালোবাসি তোমায়। সকলে অনেকবার বলার পর মিলি যখন পান পাতা সরালো, তখন মিলির বিষাদ ভরা মুখখানি মুহূর্তের মধ্যে বদলে গেল। সে চমকে গিয়েছিল, কারণ আর কেউ নয়, স্বয়ং কেশবই বর সেজে টোপর মাথায় দিয়ে গলায় মালা পরে অপেক্ষা করছে মিলি কখন তাকে দেখবে, মিলি কখন তার গলায় মালা দেবে। মিলির সেই না বলা ভালোবাসার কথা জানত কেশব, কিন্তু মিলির পড়াশোনায় ক্ষতি হবে বলেই কোনোদিন মিলিকে তা বুঝতে দেয়নি, জানতে দেয়নি কেশব। মাঝে মাঝে মনে হয়, এমনি করেই সকলে যদি তার ভালোবাসার মানুষের মনের কথা বুঝতে পারত, তাহলে হয়তো এত বিচ্ছেদ, এই বিচ্ছেদ শব্দটার এতবার বাড়ত না। এমনি করেই মিলন ঘটুক সকল মিলে সকল কেশবের।